গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে ভয়াবহ হামলা ইসরায়েলের। জাতিসংঘে ফিলিস্তিনিদের যোগদান ঠেকাতে প্রেসিডেন্ট সহ ৮০ কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা তুরস্কের। সব ধরনের ফ্লাইটের জন্য বন্ধ করা হবে দেশটির আকাশসীমাও। পাহাড়ি ঢলে আবারও বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ। পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি। পাঞ্জাবের পর প্লাবিত সিন্ধু প্রদেশ। এবার গাজা সিটিকে কমব্যাট জোন বা যুদ্ধক্ষেত্র আখ্যা দিয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং হামাসকে নির্মূল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। হামলার পরিধি বাড়ানোর পর গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে অন্তত ৬০ জনের। এদিকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে গেল কয়েকদিন ধরেই চলছে ইসরায়েলি গোলন্দাজ ইউনিটের হামলা। দূরপাল্লার কামান থেকে ছোড়া হচ্ছে একের পর এক গোলা। অবরুদ্ধ উপত্যকাটিতে স্থল অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই চলছে এ ধরনের হামলা। এরই মধ্যে গাজা সিটিকে কমব্যাট জোন বা যুদ্ধক্ষেত্রে ঘোষণা দিল ইসরায়েল। এরপর থেকে আরও বাড়ানো হয়েছে হামলার পরিধি। গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এমন সিদ্ধান্ত বলে জানায় আইডিএফ। সময়ের সাথে সাথে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে বলেও জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসকে নির্মূলের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এরই মধ্যে সাউদার্ন কমান্ড গাজা সিটির বিভিন্ন এলাকায় অভিযানের মাত্রা বৃদ্ধি করেছে। সামনের দিনগুলোতে অভিযানের মাত্রা আরও বৃদ্ধি করা হবে। এদিকে অভিযানের মাত্রা বৃদ্ধির পর গাজা সিটিতে হতাহত হয়েছেন ৩ শতাধিক মানুষ। নিরাপদ আশ্রয়ের জন্য গাজা সিটির এক পাশ থেকে অন্য পাশে ছুটে বেড়াচ্ছেন বাসিন্দারা। অবরুদ্ধ উপত্যকার কোথাও নেই নিরাপদ স্থান। ফলে অসহায় এসব মানুষের মৃত্যুই যেন একমাত্র পরিণতি। অনেক মানুষ চলে গেছে, আমিও চলে যেতে চাই, কিন্তু কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আমার স্ত্রী ও সন্তানরা রাস্তায় আমার জন্য অপেক্ষা করছে। তাদের আমি কোথায় নিয়ে যাব আমি এখনো পর্যন্ত জানি না। আমাদের কোথাও যাওয়ার নেই। এদিকে গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র আখ্যা দেওয়ার কঠোর সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। অবিলম্বে হামলা বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘ। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। আপনারা জানেন যে গাজায় বসবাসকারী মানুষ এখন দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, আর এখন অত্যন্ত দুর্বল এই জনগোষ্ঠীকে সম্পূর্ণরূপে বিলীন করে ফেলার সামরিক অভিযানের কথা বলছে ইসরায়েল। এদিকে সীমান্ত এলাকায় আরও সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। গাজা উপত্যকায় একটি অভিযানে ২ জন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে একজন ইলিয়ান ওয়াইসের। দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর নিহত হন ৫৬ বছর বয়সী এই ইসরায়েলি নাগরিক। ওয়াইসের স্ত্রী এবং মেয়েকে একই দিনে জিম্মি করে হামাস। ২০২৩ সালের নভেম্বরে এক অস্থায়ী যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয় তাদের। অন্য আরেকজনের পরিচয় এখনও প্রকাশ করেনি আইডিএফ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জিম্মি মুক্তির দাবিদের আন্দোলন করে আসছে তেল আবিবের জনতা। তবে গাজা শহর দখল এবং শেষ পর্যন্ত সমগ্র ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। তার মতে হামাসের পরাজয়ই নিশ্চিত করবে জিম্মিদের মুক্তি। জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধিদের যোগদান ঠেকাতে নজিরবিহীন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ৮০ কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করেছে দেশটি। এর ফলে আগামী মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রতিনিধিদের অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই অধিবেশনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স, যুক্তরাজ্য সহ প্রভাবশালী বেশ কয়েকটি দেশ। গত বছরের ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। পোডিয়ামে দাঁড়িয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়েছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ও গাজা পরিস্থিতির জন্য পুরো বিশ্বকে দায়ী করেছিলেন তিনি।
لا يمكن لهذا الجنون أن يستمر. চলতি বছর সাধারণ পরিষদের অধিবেশন আসন্ন। নিউ ইয়র্কে সেপ্টেম্বরের বৈঠকের প্রায় সব আয়োজন সম্পন্ন। এবারের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা সহ প্রভাবশালী বেশ কয়েকটি রাষ্ট্রের। এমন সময়ই ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করল যুক্তরাষ্ট্র। এই তালিকায় আছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ ৮০ জন। জাতিসংঘের অধিবেশনে যোগদান আটকে তো দিয়েছেই, উল্টো ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপরই দোষ চাপিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, শান্তি প্রক্রিয়া অগ্রাহ্য করে একতরফাভাবে অনুমান নির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইছে পিএ। জাতীয় নিরাপত্তার অজুহাতও দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে অধিবেশনে যোগ দিতে পারবেন জাতিসংঘ মিশনে কর্মরত ফিলিস্তিনি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল, বিস্মিত ফিলিস্তিন। মার্কিন পররাষ্ট্র বিভাগের বিবৃতি নজরে এসেছে। কিভাবে এটি আমাদের প্রতিনিধিদের জন্য কার্যকর হয় তা খতিয়ে দেখব, এরপর জানাবো প্রতিক্রিয়া। জাতিসংঘের হেডকোয়ার্টার্স চুক্তির বিরোধী এবং আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক মার্কিন পদক্ষেপ জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টেফেন দুজারিচ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাথে আলোচনা করব। হেডকোয়ার্টার্স এগ্রিমেন্ট ভালোভাবে পড়া দরকার, বিশেষ করে 11 ও 12 ধারা। আশা করছি সমাধান হবে। সব সদস্য রাষ্ট্র ও পর্যবেক্ষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। 1974 সাল থেকে জাতিসংঘের পর্যবেক্ষকের স্ট্যাটাস প্রাপ্ত ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন পিএলও অধিবেশনে অংশ নিলেও ভোট দিতে পারে না তারা। তবে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলে। জাতিসংঘের 193 সদস্যের মধ্যে এ পর্যন্ত 147টি দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। ডরোথি দাস্ট্রিন, যমুনা নিউজ। আবারও হামলা হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলবে না ইরান। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে ধ্বংস করতে চায়। এই অপমান ইরানিরা মেনে নেবে না। আমরা যুদ্ধ পছন্দ করি না, সংঘর্ষও চাই না। তবে শুরু থেকেই বলে আসছি, কোনো প্রকার হামলা হলে লড়াই করতে আমরা প্রস্তুত। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। সরকারি, সামরিক ও অস্ত্রবাহী সকল ইসরায়েলি ফ্লাইটের জন্য বন্ধ করা হবে দেশটির আকাশসীমা। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তুর্কি সমুদ্র বন্দর ব্যবহারেও। শুক্রবার পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে দেয়া বক্তৃতায় এই ঘোষণা দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা নিয়ে সরব হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ, জানাচ্ছে নিন্দা, নিচ্ছে প্রতিবাদী নানান পদক্ষেপ। এবার এই ইস্যুতেই তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আর সামুদ্রিক চলাচলেও নতুন বিধিনিষেধ আরোপ করেছে আনকারা। সরকারি ও সামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তুরস্কের আকাশসীমা। আমাদের বন্দরগুলো ইসরায়েলি জাহাজের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি, আর তুর্কি জাহাজগুলোকেও ইসরায়েলের বন্দরে যেতে দিচ্ছি না। ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো অস্ত্র ও গোলাবারুদবাহী জাহাজ বন্দরে ঢুকবে না, আর ইসরায়েলি বিমানও আমাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। আর কোনো দেশে এখন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধ করেনি। তবে এক তুর্কি কর্মকর্তা স্পষ্ট করেছেন, ইসরায়েলগামী বিদেশি বাণিজ্যিক ফ্লাইটগুলো ব্যবহার করতে পারবে তুরস্কের আকাশসীমা। অর্থাৎ নিষেধাজ্ঞাটি মূলত সরকারি, সামরিক ও অস্ত্রবাহী ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। এ ঘোষণায় অনেকে বিস্মিত হলেও তুরস্কের সরকারি সূত্রগুলো মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছে, আসলে 2023 সালের শেষের দিক থেকেই ইসরায়েলের সরকারি ও সামরিক বিমানগুলোকে আকাশসীমায় প্রবেশে বাধা দিয়ে আসছে তুরস্ক। এর প্রেক্ষিতেই গেল নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের আজারবাইজান সফরের ফ্লাইট নিজেদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়নি তারা। গেল বছরের মে মাসে প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দ্রুত প্রবেশ নিশ্চিতের দাবিতেই এ পদক্ষেপ নেয় আনকারা। এরপর থেকে তৃতীয় কোনো দেশ হয়ে সামান্য পরোক্ষ বাণিজ্য চললেও সেটিও এবার পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।